বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ভেক্টর অ্যানালাইসিসের ভেক্টর ইন্টিগ্রেশন নিয়ে। তো যথারীতি আমার পরিচয় এখানে লেখা আছে। আমি আমিনুর রহমান, লেকচারার ম্যাথমেটিক্স, টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ, বগুড়া। তো আমরা ইন্টিগ্রেশন বা যোগজীকরণ বলতে আমরা কি বুঝি? তো আক্ষরিক অর্থে যোগজীকরণ হচ্ছে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বক্ররেখার সমষ্টি। তো আমরা আজকে আলোচনার বিষয় এটাই, আমাদের কি ভেক্টরের ইন্টিগ্রেশন। তো আমরা ভেক্টরের ইন্টিগ্রেশন আমাদের জানার জন্য আমাদের প্রাথমিক অবস্থায় ইন্টিগ্রেশনের কিছু সূত্র আমাদের জানা দরকার। তো আমরা আগে এই সূত্রগুলো একটু লিখে দিচ্ছি, তারপরে আমরা মূল কাজে আসবো। dx x to the power n plus 1 divided n plus 1 plus c. Number 2 e to the power mx dx integration করলে e to the power mx divided m plus c. Number 3 a to the power x dx এটাকে ইন্টিগ্রেশন করলে a to the power x divided ln a plus c. এরপরে নাম্বার 4 1/x dx সমান ln মডুলাস x plus c. নাম্বার 5 e to the power এটা আছে আমাদের cos x dx, cos x কে করলে sin x plus c. Number 6 integration sin x minus cos x plus c. Number 7 sec square x dx এটাকে করলে আমাদের হবে tan x plus c. লক্ষ্য করো, দেখো আমাদের অন্তরীকরণের বিপরীত হচ্ছে যোগজীকরণ। আমরা যখন অন্তরীকরণ শিখছিলাম অর্থাৎ ডিফারেন্সিয়েশন করছিলাম, তখন আমরা দেখো x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে কি হতো, এই n টা সামনে আসতো, উপরে পাওয়ার থেকে এক বাদ হয়ে যেত। এখানে দেখো তার উল্টা, এখানে কি উপরে একটা 1 যোগ হয় আর নিচে কি হয়ে যায়, ওই উপরের অংশটি ভাগ হয়ে যায়। এখানে দেখো আমরা যখন ডিফারেন্সিয়েশন করছিলাম e টু দি পাওয়ার mx কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার mx ইনটু m হতো। এখন দেখো তার উল্টা e টু দি পাওয়ার mx ডিভাইডেড m। আবার দেখো ঠিক এরকম তাই e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x আমার এখানে ln x হতো, এখানে দেখো ln x দিয়ে এখানে গুণ হতো, এখানে ভাগ। এখানে তাই দেখো এখানে এই যে dx বাই x এটাকে ln x। এখানে দেখো আমাদের sin x কে ডেরিভেটিভ করলে কি হতো cos x। এবার তার উল্টা cos x কে করলে কি sin x। আচ্ছা, অনুরূপ ভাবে দেখো আমাদের কি sin x সমান আমাদের এই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট, আরো কয়েকটা আছে আমি লিখে দেব। তো এই দেখো x টু দি পাওয়ার n dx এর সমান x টু দি পাওয়ার n plus 1 ডিভাইডেড n plus 1 c, e টু দি পাওয়ার mx dx ইকুয়াল e টু দি পাওয়ার mx ডিভাইডেড n plus c, a টু দি পাওয়ার x dx ইকুয়াল a টু দি পাওয়ার x ln a plus c, 1/x dx ইকুয়াল ln x plus c, আর cos x dx sin x plus c, sin x কে dx ইকুয়াল minus cos x plus c। আর এখানে নাম্বার 7 sec স্কয়ার x dx ইকুয়াল tan x plus c। আচ্ছা, আমাদের আরো দুইটা আছে, এই পাশে একবার লিখে দিই। নাম্বার 8 এটা হচ্ছে আমাদের cosec স্কয়ার x ইন্টিগ্রেশন cosec স্কয়ার x এটাকে করলে হবে আমাদের মাইনাস cot x প্লাস c। এরপরে নাম্বার 9 sec x tan x dx এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি পাবো sec x plus c। এরপরে নাম্বার 10 এখানে আছে cosec x cot x
এটাকে আমাদের ইন্টিগ্রেশন করলে পাবো আমরা sec x minus cosec x x plus c। আচ্ছা, তাহলে দেখো আমরা এখান থেকে মোটামুটি ইন্টিগ্রেশনের ধারণা পেলাম যে ইন্টিগ্রেশনের সূত্রগুলো আমার যেহেতু এখানে ভেক্টরে লাগবে, ভেক্টর ইন্টিগ্রেশন লাগবে, এই সূত্রগুলো তোমরা যেহেতু এর আগেই জেনে আসছো, তোমাদের ইন্টিগ্রেশন ছিল, তো আমি এইগুলো আর অত ব্যাখ্যা দিলাম না। তাহলে আমাদের আলোচনা হচ্ছে ভেক্টর ইন্টিগ্রেশন, অর্থাৎ ভেক্টরের যোগজীকরণ। অর্থাৎ কোনো একটা ভেক্টরকে যদি আমরা সেটাকে যোগজীকরণ করি, সেটাকে বলা হচ্ছে কি ভেক্টর ইন্টিগ্রেশন বা ভেক্টর যোগজীকরণ। আচ্ছা, এখন দেখো আমরা জানি যে ইন্টিগ্রেশনটা দুই প্রকার, একটা কি ডেফিনেট আর একটা কি ইনডিফিনিট। ডেফিনেট মানে কি যেখানে লিমিটটা দেওয়া থাকে, আর ইনডিফিনিট মানে যেখানে কি লিমিটটা দেওয়া থাকে না। তো আমাদের এই ভেক্টর ইন্টিগ্রেশনের আমার দুটোই লাগবে, ডেফিনেট এবং ইনডিফিনিট। তবে আমার কি ইনডিফিনিটের চাইতে ডেফিনিটের কাজে কি বেশি। তো আমরা এখন দেখো যে আমরা এখানে সূত্রগুলো লিখে নিলাম, এবার আমরা কিছু ম্যাথ শিখবো এখান থেকে। দেখো নাম্বার 1, থ্রি আই প্লাস টু ফোর ইউ টু দি পাওয়ার 7 জে প্লাস ইউ কে। এইটা আমাদের দেওয়া আছে, আমাদের বলছে ফাইন্ড এ নাম্বার ইন্টিগ্রেশন ইউ ডি ইউ। নাম্বার বি, এটা আমরা বলছে 1 to 2 আর ইউ ডি ইউ। দেখো এখানে আমার প্রথমটাতেই আমাদের দুইটাই ইন্টিগ্রেশন আছে। দেখো এটা ইনডিফিনিট, এখানে কোনো লিমিটটা আমার দেওয়া নাই, এটা হচ্ছে ডেফিনিট, আর এখানে কি আমার লিমিটটা দেওয়া আছে। তো এখানে দেখো আর একটা পজিশন ভেক্টর, ওই ভেক্টরের ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে, যে কারণে এই চ্যাপ্টারের নাম কি ভেক্টরের ইন্টিগ্রেশন। তো আমরা প্রথমটা শুরু করছি। দেখো সলিউশন এখানে আমাদের দেওয়া আছে হিয়ার গিভেন ইন্টিগ্রেশন আর ইউ ডি ইউ। এবার এসো এটা ইন্টিগ্রেশন, এই আর ইউ আমার পজিশন ভেক্টর মানটা বসে দিই। পজিশনের ভেক্টর মান 3i প্লাস ইউ কিউব প্লাস 4y7j প্লাস ইউ কে লিখে ফেললাম। ওটা লিখে ফেলি আমি। দেখো এখানে আছে 3i প্লাস ইউ কিউব প্লাস 4y7j প্লাস ইউ কে, আর এখানে কি ডিউ। তোমাদের আবারও আমি বলি, ভেক্টর যখন তোমরা সলভ করবে তখন ভেক্টর চিহ্ন যদি না দাও তাহলে কিন্তু কোনো মার্ক পাওয়া যাবে না। কারণ আমরা যদি কোনো একটা ভেক্টরের চিহ্নটা মিস করে যাই তাহলে ওটা স্কেলার হয়ে যায়, আর ভেক্টর আর স্কেলারের মধ্যে কিন্তু কি অনেক পার্থক্য। ওই জন্য আমাদের অবশ্যই যখন আমরা ভেক্টরটা লিখবো অবশ্যই ভেক্টর চিহ্নটা আমরা দেবো। এরকম যে ভেক্টর চিহ্নটা আমরা, এটা অবশ্যই আমরা অনেকভাবে দিতে পারি, আমরা এর আগে বলছি উপরে দিতে পারি, নিচে দিতে পারি, তাই না? আচ্ছা, এবার আমরা আসি এটাকে ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন 3 যেহেতু কনস্ট্যান্ট, আমাদের কনস্ট্যান্টের উপরে কোনো ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশনের কোনো প্রভাব নেই, এই জন্য এই 3টা বাইরে থাকলো। এইখানে আছে আমরা ডিইউ, এখানে আই একটা ইউনিট ভেক্টর। এবার পরেরটাতে আসি যদি আমি, তাহলে এটা ইন্টিগ্রেশন, এখানে ইউ কিউব ডিইউ, এরপরে একটা যে আমরা যেটাকে আগে পিছনে যে কোনো এক জায়গায় লিখলেই হবে। এরপরে এটা 4টা সামনে নেই, y টু দি পাওয়ার 7 du, এখানে একটা j লিখে দাও, ইন্টিগ্রেশন ইউ, এখানে আমার du, এখানে একটা k। দেখো আমরা ইন্টিগ্রেশনের প্রথম সূত্রটা দেখলাম। দেখো আমরা জানি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন পরস্পর কি বিপরীত। তাহলে এখানে দেখো এটা ইন্টিগ্রেশন, এটা কি ডিফারেন্সিয়েশন। তাহলে আমাদের এই দুটো যদি বাদ যায় তাহলে এখানে কি থাকে 3u, শুধু 3u। ঠিক আছে, এবার এখানে এসো।
দেখো ইন্টিগ্রেশনের প্রথম সূত্রটা আমরা জেনেছিলাম x টু দি পাওয়ার n dx, তাহলে এটা আমাদের ইন্টিগ্রেশন হয়েছিল কি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড কি n প্লাস 1, অর্থাৎ এখানে দেখো ইন্টিগ্রেশনে এই উপরে যে পাওয়ারটা থাকে ওই উপরের পাওয়ারটার সঙ্গে এক যোগ হয়, আর নিচে উপরের পাওয়ারটা দিয়ে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে দেখো এখানে যদি আমি তাই করি সূত্র অনুসারে, তাহলে এটা 3 প্লাস 1 নিচে কি 3 প্লাস 1, ওকে। এর সঙ্গে কি আছে, j আছে, লিখে দিলাম। এখানে এসো, তাহলে 4, এখানে দেখো u এই যে 7 প্লাস 1 নিচে কি 7 প্লাস 1, এর সঙ্গে কি একটা j। এখানে দেখো তাহলে কি হবে, u এখানে পাওয়ার কত আছে 9 মানে 1, তার মানে 1 প্লাস 1 নিচে কি 1 প্লাস 1, সাথে একটা কি কনস্ট্যান্ট c। আচ্ছা এবার দেখো এখানে আমার কি হয় 3ui প্লাস এখানে দেখো 1/4 u টু দি পাওয়ার 4, এটা j, এখানে হচ্ছে দেখো 4 এখানে 8, তাহলে যদি কাটো হাফ u টু দি পাওয়ার 8 j প্লাস হাফ এখানে u স্কয়ার, আর এখানে কি এখানে একটা কে ছিল, এটা দিয়ে দাও, আর এখানে a প্লাস c। এটাই দেখো আমাদের आंसर। আমরা চাইলে এই দুটোকে সলভ করতে পারি, আমরা সরল করতে পারি, না হলেও অসুবিধা নেই। তাহলে এইটা হলো আমার কি নাম্বার a, দেখো আমাদের এটা বের করতে বলছিল। এখন দেখো এটা আমার a সলভ করতেছি, যদি তোমাদের বিটা সলভ করতে বলে এটা আমার a হয়ে গেল, তাহলে প্রথমে থেকে কি করতে হবে, তোমাকে a পর্যন্ত আসতে হবে। এরপরে আসার পরে তোমাকে কি করতে হবে, এই লিমিটের মানটা বসায়া দিতে হবে। এখানে দেখো লিমিট দুই প্রকার, এখানে দেখো এখানে নিচেরটাকে বলে লোয়ার লিমিট আর উপরেরটাকে বলে আপার লিমিট, অর্থাৎ উপরেরটা হচ্ছে ঊর্ধ্বসীমা আর নিচেরটা হচ্ছে কি নিম্ন সীমা। এখানে দেখো লিমিট এই যে a এবং b, যদি এখানে কোনো একটা ফাংশন থাকে f of x dx, তাহলে লিমিট বসানোর যে সূত্র প্রথমে হলো f of b মাইনাস f of a, অর্থাৎ প্রথমে আপার লিমিটটা বসে মাইনাস হয়ে কি লোয়ার লিমিটটা বসে। তাহলে দেখো আমি যখন 1 নম্বর অঙ্ক করলাম তখন আমার এই পর্যন্ত শেষ। যদি আমার a নাম্বার করলাম, যদি b নাম্বার করতে বলে আমার কিন্তু a পর্যন্ত করে নিতেই হবে। a পর্যন্ত করে নেওয়ার পরে আমাদেরকে এই লিমিটটা বসায় দিতে হবে। তো আমি এটাকে যদি b নাম্বার ধরি, দেখো তোমরা এইখানে আমি যদি এটাকে b ধরি যে এটা আমার b নাম্বার, আমি bটাকে সলভ করতেছি, তাহলে b এইখানে আমার এইটা দেওয়া আছে, তাহলে লিমিটটা কত ছিল 1 টু 2, এখানে কি 1 টু 2, এখানে সবগুলো লিমিট 1 টু 2, এটা 1 টু 2, হ্যাঁ এখানে 1 টু 2, এখানে কি 1 টু 2। আর আরেকটা কথা, যখন লিমিটটা আমার দেওয়া থাকবে তখন কিন্তু আর কি কনস্ট্যান্ট c বসবে না, কারণ সেটা কি একটা নির্দিষ্ট, এই যেহেতু নির্দিষ্ট এজন্য কি আমার লিমিট এখানে আমার কনস্ট্যান্ট c আর বসবে না, তখন আমার এটা কি হয়ে যাবে, শুধু লিমিটটা বসবে। তাহলে দেখো এইখানে আমি একবারে দিতে পারি, এখানে আমার লিমিট কি 1 টু 2। আচ্ছা আমি এখানেও লিমিটটা যদি না বসাই এখানে দিতে পারি লিমিট আমার কি 1 টু 2। এবার দেখো আমার লিমিটটাকে বসাতে হবে, কি বসাতে হবে, এইখানে আমরা দেখলাম প্রথমে বসে আপার লিমিট মাইনাস এ বসে কি লোয়ার লিমিট। আচ্ছা এবার এসো আমরা লিমিট বসাই নিই, তোমাদের আগে বলছি প্রথমে আপার লিমিট পরে লোয়ার লিমিট। তাহলে এইখানে এসো, প্রথমটাকে আমরা যদি আসি, তাহলে এইখানে 3 আর এইখানে দেখো ইউ এর মান কি, প্রথমে আপার লিমিট 2 তারপরে লোয়ার লিমিট 1, তাহলে এইখানে 2 মাইনাস 1 সাথে একটা আই আমার তো থাকলোই। আচ্ছা এবার পরেরটাতে এসো, এখানে এসো, তাহলে এখানে 1/4, তাহলে প্রথমে আমার আপার লিমিট, তাহলে আপার লিমিট কত 2, তার মানে 2 এর উপর 4 মাইনাস 1 টু দি পাওয়ার 4, আর এখানে দেখো আমি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, অসুবিধা নেই। আর এখানে আমার কি আছে j। এবার দেখো এর পরেরটাতে আসো, এখানে কি আছে হাফ, হাফ লেখো আগে, এরপরে আপার লিমিট বসো, আপার লিমিট কত 2, তারপর কত 2 পাওয়ার 8 মাইনাস এবার লোয়ার লিমিট 1 এর পাওয়ার 8। আচ্ছা এরপরে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিই, থার্ড ব্র্যাকেট দরকার নেই, অবশ্য থার্ড ব্র্যাকেট দিলেও অসুবিধা নেই। আচ্ছা 2/8 মাইনাস 1/8। এবার দেখো এই অংশ হাফ, এখানে আমাদের j ছিল, এখানে আমি j দিয়ে দিলাম। এরপরে এখানে এসো, এখানে হাফ, আর এইখানে দেখো আমার কি u,
আপার লিমিট 2 তার স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার, আর এইখানে আমার ছিল একটা কি বোঝা গেল। আবার শোনো, এই যে 3 থাকলো আমার আপার লিমিট কত, এই যে এখানে 2, এবার সূত্রে মাইনাস লোয়ার লিমিট 1। এবার দেখো এটা লিখলাম, এখানে আমার আপার লিমিট 2, এই যে 2 ইউ এর পরিবর্তে 2 তার পাওয়ার 4, এবার সূত্রে মাইনাস 1 এর পাওয়ার 4। এরপর দেখো হাফ, এবার আপার লিমিট 2, এই যে 2 তার পাওয়ার 8 মাইনাস লোয়ার লিমিট 1 তারপর 8, তারপরে হাফ, এখানে আপার লিমিট 2 তার স্কয়ার মাইনাস লোয়ার লিমিট 1 তার স্কয়ার। এবার এসো এখন আমরা ক্যালকুলেশন করে দেখি। এখানে যদি 2 এর মধ্যে 1 বিয়োগ দাও তাহলে 1 দিয়ে 3 কে গুণ করলে 3, দ্যাট মিন্স 3 আর। এবার দেখো এখানে যদি 16, এখানে 1 এর উপর 4 দাও মানে 1, 16 এর মধ্যে থেকে 1 বাদ দিয়ে দাও তাহলে 15। এবার পরেরটা দেখো হাফ, 2 এর উপর কি আছে আমার 8। দেখো আমরা জানি যে এখানে 2 এর উপর 8 মানে 8টা 2 যদি আমরা গুণ করি, আমি জানি যে 2 এর পাওয়ার 5 এটা হচ্ছে 32, আর তাহলে 2 এর পাওয়ার 6 এটা হচ্ছে কি 64। আচ্ছা, তারপর 2 এর পাওয়ার 7 128, 2 এর পাওয়ার 8 100 কত, আর 2 গুণে 16, 2 দুগুণে 4 5 156। দেখো আমরা যদি 5টা যদি গুণ করি, দেখো এই যে আমি একটু দেখাই দিই, 1 2 3 4 5 গুণ করে দেখো, 2 দুগুণে 4 4 দুগুণে 8 দুগুণে 16 32 32 32 64 128 128 দুগুণে কি 256। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখলাম, তাহলে এখানে হচ্ছে 2 এর উপর 8, তার মানে এখানে আমার কি 256 বিয়োগ 1 তার মানে 255। তাহলে এটা আমি একবারে লিখতে পারি 255। এখানে থাকলো যে, এখানে হাফ, এখানে দেখো 2 এর উপর 4 দিলে 2 দিলে 4, তার মধ্যে 1 বাদ দিলে 3। এই দেখো আমাদের आंसर। আমি চাইলে এই দুটোকে ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করতে পারি দশক করে, আর যদি মনে করি না করব না অসুবিধা নেই। তাও দেখো এটাই আমাদের কি 1 নম্বর অঙ্ক, এটা আমরা সলভ করে ফেললাম। এবার এসো আমরা পরেরটাতে আসি, নাম্বার 2। নাম্বার 2 a সমান দেওয়া আছে 3x স্কয়ার প্লাস 6y, এর সঙ্গে i মাইনাস 14 yz j প্লাস 20x z স্কয়ার k। বলছে evaluate C A dr from 0 0 0 to 1 1 1 along the following paths C where x সমান t, y সমান t স্কয়ার, z সমান t কিউব। একটু লক্ষ্য করো, আমাদের বলছে এই একটা আমাদের ভেক্টর ফাংশন দেওয়া আছে, এখানে ইভালুয়েট বের করতে বলছে ভেক্টর a ডট dr, আর এইটা হচ্ছে একটা ক্লোজড কার্ভ, একটা বদ্ধ জায়গা, তার ফ্রম 0 0 টু 1 1 1, অর্থাৎ 0 0 0 পয়েন্ট থেকে 1 1 1 অ্যালং দ্য ফলোইং পথ। এই পথটা এরকম যে x এর মানটা t, y এর মানটা t স্কয়ার, z এর মানটা কি t কিউব। আচ্ছা, তাহলে আমরা এটাকে সলিউশনে যদি আসি, সলিউশন আমরা জানি যে আমাদের আর একটা কি পজিশন ভেক্টর
আর এটা একটা পজিশন ভেক্টর এবং আর সমান আমরা জানি এক্স আই প্লাস ওয়াই জেড প্লাস জেড কে, এটা আমরা জানি। এবার আর সমান এখানে এক্স এর মান যেহেতু দেওয়া আছে বসে নাও, এক্স সমান হচ্ছে টি আই, ওয়াই সমান দেওয়া আছে টি স্কোয়ার, জেড সমান দেওয়া আছে টি কিউ কে। দেখো এখানে আমার কিন্তু শুধু আর নাই, অঙ্কে আমার কি আছে ডি আর, তার মানে এটাকে ডেরিভেটিভ। তাহলে এই যে এটাকে যদি আমি ডেরিভেটিভ করি টি এর সাপেক্ষে ডি আর, তার মানে এখানে টি কে ডেরিভেটিভ করলে টি এর সাপেক্ষে 1। আর এবার এসব এখানে দেখো আমাদের আসলে ডি আর নিচে ডিটি, আমি টি এর সাপেক্ষে করছি। আচ্ছা লিখে নিই, এখানে দেখো 2t জে প্লাস 3t স্কয়ার, তার মানে এখান থেকে আমি পেলাম ডি আর সমান আমার আই 2t জে প্লাস 3t স্কয়ার কে। আর এর সঙ্গে আমার একটা কি আছে, আমার এখানে একটা ডিটি রয়ে গেছে। ওকে, তাহলে আমি ডি আরটা বের করলাম। এবার আমার কি এটা বের করে নিতে হবে। এ সমান যদিও দেওয়া আছে কিন্তু এখানে আমার এক্স ওয়াই জেড মানটা বসায় নিতে হবে। আচ্ছা এবার আমরা আসি, এটা যাই। দেখো আমরা উপরের অংশগুলো যেহেতু আমার আর এখন দরকার নেই, উপরের অংশগুলো আমি মিশে দিই। এই লাইনটা আমার লাগবে, এটা আমি রাখছি। দেখো তাহলে এবার আমি আসি, এখানে আমার এ সমান দেওয়া ছিল 3x স্কয়ার, x এর মান আছে t, আমি একবারে বসে দিতে চাচ্ছি। তাহলে 3t স্কয়ার প্লাস 6y এর মান t স্কয়ার, আর এখানে একটা r মাইনাস 14y এর মান t স্কয়ার, z এর মান t কিউব, এখানে একটা আমার g আছে। এবার দেখো লাস্টের অংশ 20, x এর মান আমার t, এবার z এর মান আমার হচ্ছে t কিউব, তারপর স্কয়ার আছে, তাহলে স্কয়ার দিলে t টু দি পাওয়ার 6। আচ্ছা এবার একটু যোগ বিয়োগ করে নিই, এখানে 6 আর 3 9, এখানে t স্কয়ার i, এখানে আমার 14 t 5, এখানে আমার 20 t 7। এবার আমরা এই দুটোকে আগে গুণ করে নিই, a ডট dr, তাহলে a ডট dr, তাহলে আমরা এখান থেকে দেখতেছি এর মান আমার 9t স্কয়ার i minus 14t5 20t to the power 7 dot এটা d এর মান এখানে i 2tj plus 3t, এখানে আমাদের 3t স্কয়ার ছিল, 3t স্কয়ার, আর এখানে কি আমার k। আচ্ছা দেখো তাহলে আমরা এখানে আমাদের ছিল, আমরা এটাকে ডেরিভেটিভ করে এই ফর্মে নিয়েছিলাম। এখানে আমাদের ছিল ওই যে এটা xi, তার মানে x এর মান t, y এর মান ছিল t স্কয়ার, আর z এর মান ছিল t কিউব, এটাকে ডেরিভেটিভ করে নিলাম। এখন এই দুটো আমরা গুণ করছি, তো এই দুটো যদি আমি গুণ করি তাহলে আমাদের দ্বারাই এইটা, তাহলে 9t স্কয়ার, এখানে i আর i, এখানে আমাদের একটা dt ছিল, i i গুণ করলে আমার 1 হয়, যেহেতু ডট গুণ, মাইনাস 14, এখানে 14, আর এখানে যদি 2 গুণ করি আমি একবারে লিখি 28 t টু দি পাওয়ার 6, এই পরেরটা যদি আমি গুণ করি তাহলে আমার 16 t টু দি পাওয়ার 9, আর এখানে আমার একটা dt থাকে, dt। আচ্ছা তাহলে আমরা যেটা গুণ করে দিলাম, এখানে আমাদের এখানে একটা j ছিল যেটা লেখা হলো, এটা k ছিল, এখানে একটা j ছিল, এখানে একটা k ছিল। আচ্ছা এবার আমরা এটা কিভাবে করব, ইন্টিগ্রেশন করব। এখন দেখো যেহেতু আমরা t এর মাধ্যমে নিয়েছি, তাহলে আমি এখানে t এর মান যদি আমি এখানে বসাই 0 বসালে x এর মান 0, এবার যদি y এর মান বসাই এটাও 0, এটা যদি বসাই এটা 0, 1 বসালে সবগুলাই কি 1। তার মানে এখানে আমাদের লিমিটটা দাঁড়ায় t সমান 0 টু t সমান 1, তার মানে আমাদের লিমিটটা t এর মান 0 থেকে কি 1 পর্যন্ত। এবার আমরা আসি, তাহলে এটা আমাদের a ডট dr, তাহলে আমাদের এটা ছিল c, এবার এটা আমাদের হচ্ছে t এর মান 0 থেকে 1, আর বাকিগুলো লিখে নিই।
90 স্কয়ার minus 28 t to the power 6 60 t to the power 9 এখানে আমার dt। এবার আমি আলাদা করে যদি দেই ওকে লিখে ফেলি তাহলে এখানে এসো এরপরে আমার দাঁড়াচ্ছে t এর মান 0 to 1 এখানে আমার থাকলো 90 স্কয়ার dt মাইনাস t এর মান 0 to 1 28 t to the power 6 dt প্লাস t সমান 0 to 1 এখানে 60 t to the power 9 dt। এবার আমরা যদি ইন্টিগ্রেশন করে নিই এটা আমার লাগছে না এটা একটু মিশিয়ে দিলাম তো আমরা যদি ইন্টিগ্রেশন করে নিই তাহলে এটা হবে 9 এখানে হবে t কিউব ডিভাইডেড 3 আর এটা লিমিট আমার রইল t সমান 0 to 1 মাইনাস এখানে আমার 28 এখানে t to the power 7 দিস ইজ 7 আর এখানে আমার লিমিট থাকলো এটাও t সমান 0 to 1 প্লাস এখানে 60 t to the power 9 plus 1 দিস ইজ 9 plus 1 আর এখানে আমার লিমিটটা থাকলো t এর মান 0 to 1। এবার আমরা এখানে যদি ভাগ করে দিই তাহলে এখানে 3 3 9 এখানে t কিউব থাকলো লিমিটের মান আমার যথারীতি 0 to 1 মাইনাস এখানে যদি ভাগ করি 4 t to the power 7 লিমিটের মান আমার t সমান 0 to 1 প্লাস এখানে যদি ভাগ করি 10 তাহলে ভাগ করলে 6 t to the power 10 আর লিমিটের মান আমার থাকলো t এর মান 0 to 1। এবার লিমিট যদি আমি বসাই লিমিট তাহলে 3 1 minus 0 4 1 minus 0 plus 6 1 minus 0। এবার আমি ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে 3 minus 4 plus 6 তাহলে 6 আর 3 9 9 এর থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে এটা আমার आंसर। ওকে তাহলে আমরা দেখো যে যদি আমাদের এরকম কোনো অঙ্ক দেওয়া থাকে যে একটা ফাংশন দেওয়া আছে তার সাথে dr এর গুণফল এবং তার লিমিট দেওয়া আছে এবং সেটা আর কি প্যারামেট্রিক ইকুয়েশন ঠিক আছে তাহলে আমরা এইভাবে খুব সহজে সলভ করতে পারি। আচ্ছা দেখো আমরা আরেকটা অঙ্ক দেখে ফেলি নাম্বার 3 Number 3, suppose x সমান minus 3x square I plus xy j evaluate C f dot dr where C is the curve, C is the curve in the xy plane y সমান 2x square from 0 0 to 1 2। দেখো এই অঙ্কটা আমাদের কিছুটা আগেরটার মতোই এখানে আমাদের দেখো y এর মান দেওয়া আছে 2x স্কয়ার আমরা দুইটা কাজ করতে পারি y এর মান 2x স্কয়ার বসায়ও কাজ করতে পারি অথবা এখান থেকে x এর মানটা বের করে নিয়ে y এর মাধ্যমে করতে পারি। তো যদি আমি y সমান x স্কয়ার বসাই তাহলে আমার ফাংশনটা দাঁড়াবে কার x এর ফাংশন তাহলে x এর ফাংশনের লিমিট দিতে হবে কার x এর তার মানে আমাদের এটা দেখো এটা x এর স্থানাঙ্ক এটা কি y এর স্থানাঙ্ক। তো দেখো আমরা গতদিন যে পোলার এবং কার্টেসীয় স্থানাঙ্ক দেখেছিলাম ওখানে আমরা দেখেছিলাম যে প্রথমটা কি x এর স্থানাঙ্ক পরেরটা কি y এর স্থানাঙ্ক
এখানে দেখো এটা x এর স্থানাঙ্ক y এর স্থানাঙ্ক। যদি আমি এই ফাংশনটাকে যদি আমি x এর মাধ্যমে সলভ করি তাহলে এই ফাংশনের লিমিট হবে 0 টু 1। আর যদি আমি এটাকে y এর মাধ্যমে সলভ করি তাহলে আমার লিমিট কি 0 টু 2। আচ্ছা, তো দেখো এখানে আমার y সমান 2x² বসে দেওয়াই বেশি সহজ। পক্ষান্তরে যদি আমি এখান থেকে x এর মানটা বের করতে যাই সেটা বেশি ঝামেলা, কারণ y ডিভাইডেড 2 তারপরে x সমান এখানে রুট আসবে। তো আমরা সবচেয়ে সহজ হবে আমরা কি y সমান 2x² বসে দেব। তাহলে আমরা যদি y সমান 2x² বসে দিই তাহলে আমার লিমিটটা কি হবে 0 টু 1। আচ্ছা, তাহলে আমরা আসি এখানে সলিউশন। উই নো, আমরা জানি আর একটা কি আমার পজিশন ভেক্টর, এটা সমান আমাদের এখানে দেখো দুইটা চলক আছে x আর y, তার মানে এটা আমার xi প্লাস yz, যেহেতু আমার কি চলক দুইটা। যদি আমার এখানে x y z থাকতো তাহলে আমি এখানে আর সমান লিখতাম xi yz প্লাস কি zk। আচ্ছা, এবার এসো, তাহলে এখানে আমার x এর মান নেই, y এর মান দেওয়া আছে। দেখো y সমান কি 2x², তাহলে আমি এখানে y এর পরিবর্তে লিখব 2x²। এখানে কি আছে আমার z। এবার আমার কি বের করতে হবে dr, তার মানে আমি এটাকে আরেকবার ডেরিভেটিভ করছি, তাহলে dr, তাহলে এখানে x কে করলে 1 শুধু i থাকে, এখানে করলে 4x z। আমি আসলে এটা কি করলাম dr/dx, অতএব dr সমান আমি পেলাম i প্লাস 4x z। এবার আমাদের f ইনটু dr টা বের করে নিতে হবে, তাহলে f ইনটু dr। আচ্ছা, তাহলে আমি প্রথমে লিখি f মাইনাস 3x² i, এরপরে আছে 5x। দেখো y এর মান আমার দেওয়া আছে 2x², এই জন্য আমি কি করলাম এখানে x ঠিক লিখলাম, আর y এর পরিবর্তে আমি লিখব কি 2x²। তাহলে y এর পরিবর্তে লিখছি 2x²। এখানে একটা আমার j ছিল আমি লিখে ফেললাম, আর এখানে আমার dr এর মান এইটা ছিল, এর সঙ্গে একটা dx ছিল আমি লিখে ফেলি। তাহলে এটা আমার i, এটা আমার 4xz, এর সঙ্গে ছিল একটা dx। আচ্ছা, এবার আমি যদি গুণ করে দেই, আচ্ছা আরেকটু কাজ করে নিই, এখানে 3x² i, এখানে যদি গুণ করো 10x³ j, এখানে থাকলো আমার i, এখানে থাকলো 4x আর j dx। আচ্ছা, এবার যদি আমি গুণ করে দিই তাহলে এখানে i গুণ করলে 1 হয়, তার মানে -3x²। এটা যদি গুণ করো তাহলে আমার এখানে 4 × 10 = 40, x⁴ কি 4, এখানে আছে j, এখানে ছিল আমার i, আর এখানে একটা কি dx। এখন দেখো আমরা এটা পেয়ে গেলাম f.dr। তাহলে আমার লিমিটটা কত, যেহেতু আমি x এর মাধ্যমে লিখছি তাহলে আমার এখানে আমার x এর মান হচ্ছে 0, এখানে x এর মান কত 1, তাহলে আমার লিমিটটা কি 0 টু 1। আচ্ছা, এবার আমরা আসি অতএব ইন্টিগ্রেশন c f dr, তাহলে এখানে আমাদের লিমিটটা হলো x সমান 0 টু 1, আর এটার মান আমরা এখানে পেয়ে গেছি, এটা বসে দিচ্ছি -3x² i প্লাস 40x⁴ j, এখানে একটা dx। এখন দেখো আমরা ইন্টিগ্রেশন করব, করে মানটা বসে দেব। তাহলে দেখো এবার আমি যদি ইন্টিগ্রেশন করি, এটাকে ইন্টিগ্রেশন যদি করি তাহলে আমরা জানি 3x এর পাওয়ার 2 আছে, এর সঙ্গে 1 যোগ নিচে উপরের পাওয়ার দিয়ে কি হয়ে যায় ভাগ, আর এখানে আমার একটা i ছিল আমি এটা লিখলাম, আর লিমিট এখানে আমার ছিল x এর মান 0 টু 1। এবার এখানে এসে 40, এখানে আমার x 1 যোগ নিচে i, আর এখানে আমার একটা j ছিল, আর লিমিট এখানে আমার x এর মান 0 টু 1। এখন একটু ক্যালকুলেশন করে নাও, 3 3 কাটা, তার মানে মাইনাস এখানে আমার থাকলো x⁴, এখানে i, আর এখানে আমার লিমিটের মান কি x সমান 0 টু 1 প্লাস এখানে দেখো যদি ভাগ করো 8x⁵, আর এখানে লিমিটের মান আমার কি এখানে আমার যে ছিল যেটা লিখে রাখি, আর x এর মান কি 0 টু 1। এবার দেখো লিমিট বসাবো, প্রথমে আপার লিমিট তারপর কি লোয়ার লিমিট, তাহলে -1। আচ্ছা, এবার কি হবে 0 বসালে 0, আমি আর লিখলাম না 0, এটা তাই 8, 1 বসালে কি শুধু 1,
তার মানে কি আমি লিখতে পারি মাইনাস আই প্লাস কি আমার 8j। তো দেখো আমরা এটাও দেখো আমরা সলভ করে ফেললাম, তাহলে আমাদের এটা অ্যান্সার কি দাঁড়ালো মাইনাস আই প্লাস কি 8j। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি যে তোমরা এই ধরনের অঙ্ক যদি সলভ করতে দেওয়া হয়, যদি তোমাদেরকে বলা হয় যে এই ধরনের অঙ্কগুলো তোমরা সলভ করো, তাহলে আমি আশা করব যে তোমরা খুব সহজেই এগুলো সলভ করতে পারবে। তো দেখো যে এই নিয়মের আরো বেশ কিছু অঙ্ক তোমাদের বইয়ে আছে, তো তোমরা একটু বইটা খুলে একটু দেখে নিও। তো আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।